নমস্কার, ৫টার ৫ স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নজর আমাদের উত্তরে রয়েছে, তার কারণ জলপাইগুড়িতে এখনো ধ্বংসের ছবি, চতুর্দিকে মানুষের হাহাকার। আর জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার কি পরিস্থিতি দেখতে গতকাল রাতেই জলপাইগুড়ি পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গতকাল রাতেই পৌঁছে তিনি একবার গিয়েছেন ত্রাণ শিবিরে, একবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে। সেখানে গিয়ে তিনি কথা বলেছেন, যারা ওয়ার্ডে ঘুরে ঘুরে কথা বলেছেন যে যারা আহত, কি অবস্থা তাদের, কিভাবে চিকিৎসা হচ্ছে সেই সব বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। যেখানে পৌঁছানো সম্ভব হয়নি ভিডিও কলে সেখানে দুর্গতদের সঙ্গে কথা বলেছেন। এবং তারপর আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আলিপুরদুয়ারে গিয়েছেন। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন যে ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে, তপসিখাতা ত্রাণ শিবিরে কিভাবে মানুষ রয়েছেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, প্রয়োজনীয় পড়ার জন্য যে বইপত্র সেসব যাতে পাওয়া যায় সেই ব্যবস্থাও যাতে করা যায় সেই সব নির্দেশ দিলেন আধিকারিকদের। আশ্বাস দিলেন প্রশাসন, সরকার পাশে আছে। আমি আপনাদের সকলকে বলি, এখন যেহেতু এমসিসি কোড আছে, কিন্তু ডিজাস্টার ইজ এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস। প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে, এবং আমাদের সরকার আছে, প্রশাসন আছে। আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন। কার কতটা ঘর ভেঙেছে, কতটা আংশিক ভেঙেছে, কতটা পুরো ভেঙেছে, এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই, একটা বাসন পর্যন্ত নেই, একটা পরবার জামা পর্যন্ত নেই, প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে। এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার, মানুষের হয়ে কাজ করবার জন্য। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে। মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণে, কিন্তু তারা সব হারিয়েছেন। আমি তাদের বলবো চিন্তা করবেন না, আমাদের প্রশাসন আছে, প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয়, যার যতটুকু প্রয়োজন, তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে। এবং সেখান থেকে তারপর চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেও তিনি ঘুরে দেখছেন কি পরিস্থিতি, কিভাবে ক্ষতি হয়েছে। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বলতে পারবেন সোমরাজ। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফের চালসায় পৌঁছে গিয়েছেন, এবং ইতিমধ্যেই তিনি গতকাল রাতে যে বেসরকারি হোটেলে ছিলেন সেই বেসরকারি হোটেলেও পৌঁছেছেন। আগামীকালও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কর্মসূচি রয়েছে। যেহেতু আমরা জানি যে ৪ তারিখ থেকে উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গতকালই রাত্রিবেলায় তিনি শিলিগুড়ি এসে পৌঁছান। তারপর জলপাইগুড়িতে তিনি পৌঁছে যান। মূলত প্রাকৃতিক বিপর্যয়, ক্ষয়ক্ষতি হওয়া একাধিক জায়গা তিনি পরিদর্শন করেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারপর গতকাল মধ্যরাতে চালসার একটি বেসরকারি হোটেলে ঢোকার পর আজকে ফের দুপুরবেলায় তিনি আলিপুরদুয়ারে যান, এবং ইতিমধ্যেই তিনি আলিপুরদুয়ার থেকে ফের চালসায় এসে পৌঁছেছেন। আজ রাতে চালসাই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে আগামীকালও বেশ কিছু কর্মসূচি থাকতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। গতকালই আমরা দেখেছিলাম জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল, সেই জলপাইগুড়ি হাসপাতালে সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন, এবং আজ আমরা দেখলাম একটি বেসরকারি হাসপাতাল, শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতাল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে গিয়ে তিনি খোঁজ নিলেন কি অবস্থা রয়েছে। কিভাবে চিকিৎসা হচ্ছে, আহতরা কেমন আছেন, খোঁজ নিলেন অভিষেক। না, এটা একদম চিন্তা করবেন।
গতকালের ঝড়ে আহত ময়নাগুড়ির বার্নিশের 2.5 বছরের পিউ রায়, 14 বছরের রোহিত রায়, তাদের অস্ত্রোপচার করতে হয়েছে। গতকাল রাতেই শিলিগুড়ি একটি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে এবং তাদের অস্ত্রোপচার সফল হয়েছে। অন্যদিকে এই 14 বছরের রোহিত, তার অস্ত্রোপচার হয়েছে একটি হাসপাতালে এবং তার মা বাবা ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কত বছর বয়স 2 বছর 6 মাস। আমরা চাচ্ছি আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে যায়। বাবা আপনি 14 বছর। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়? আমার হচ্ছে ময়নাগুড়ি ব্লক, বার্নিজ অঞ্চল। আচ্ছা, ওর বয়স কত বললেন? 14 বছর। বললাম কি এখন কেমন আছে বাচ্চা? এখন কালকে অপারেশন হয়ে গেছে, এখনো পর্যন্ত চেঞ্জ নেই। মানে আমাদের ফ্যামিলি একদম ম্যাচ, কিচ্ছু নেই, বাড়ি ঘর আমাদের সব একদম ফ্রিজ হয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সরকারকে দেখুক, কিছু আমাদের করুক। বাড়ি ঘর তো আমাদের শেষ, থাকার জায়গা নেই, বাড়ি করতে পারবো না। হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন খুব দ্রুতই সুস্থ হয়ে এরা বাড়ি ফিরবে। দুজনেই আশা করি 2-3 দিনের মধ্যে একদম ঠিক হয়ে বাড়ি ফিরবে। ডক্টর মলয় চক্রবর্তী, যিনি নিজে উদ্যোগ নিয়ে তৎপরতার সাথে এই দুজনের ট্রিটমেন্ট করেছেন, একটা অস্ত্রোপচার উনি নিজেই করেছেন। আমি ওনার সাথেও কথা বললাম। আমি ওনাদের অনুরোধ করেছি যে ঈশ্বর সর্বশক্তিমান এবং যারা এখানে অস্ত্রোপচার করেছেন এবং পুরো মেডিকেল ফ্যাকাল্টির যারা দায়িত্বে রয়েছেন, সবার উপর ভরসা রাখতে। তাদের ভাইটাল প্যারামিটার শরীরের স্টেবল রয়েছে, অক্সিজেন স্যাচুরেশন হোক বা প্রেশার হোক বা পালস হোক, এগুলো স্টেবল রয়েছে, এগুলো নর্মালি রয়েছে। আশা করছি 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি, সেই ময়নাগুড়িতে আজ রাজ্যপাল ময়নাগুড়ির পুটিমারিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস ঝড় বিধ্বস্ত ময়নাগুড়ির সেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। नमस्कार सर जी। नहीं, कुछ कमी नहीं है, सब ठीक ठाक ही है। इंजरी से कल ही हॉस्पिटल में रेफर हो गए थे, तो हॉस्पिटल से ट्रीट होके अगर रेफरल जरूरत होगा तो सुपर स्पेशलिटी। মাত্র 4-5 মিনিটের ঘূর্ণিঝড়, আর তাতেই সব উলট পালট হয়ে গেল। তারই মাঝে টর্নেডো, যা ক্যামেরায় ধরাও পড়লো। দেখুন কি অবস্থা ছিল কাল ময়নাগুড়ি। আর তারপর আজকের ছবি কিরকম, ময়নাগুড়ির কি অবস্থা, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ জায়গা, সেই সব ছবি দেখাবো আপনাদের। সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। ইটানগরে গাড়া বর্ডার নিচ্ছে কে? আমার ভাই নিশীথ প্রামাণিক। আবার কে? শ্রীনগরে সরকারি মিটিং করছে কে? আমার ভাই নিশীথ প্রামাণিক। আবার কে? খেলো ইন্ডিয়া উদ্বোধন ইন্দোরে হায়দ্রাবাদে করছে কে? আমার ভাই রাজবংশী ভাই, উত্তরবঙ্গের ভূমিপুত্র, বাংলার তাজা নেতা নিশীথ প্রামাণিক। আবার কে? মার্জিনটা ট্রিপল করবেন তো? 54 না কত ছিল না গতবারে? মাত্র 15 দিনের প্রস্তুতি, এবারে তো 2.5 মাসের প্রস্তুতি। 1.5 লাখ পেরোবে তো? আরো বাড়াবেন তো? নিশ্চিত তো? নিশ্চিত দিল্লি যাচ্ছে?
এইবার 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 ফির একবার মঞ্চে উপবিষ্ট জেলা সভাপতি এমএলএ সুকুমার রায়, জমিদাতা আশীর্বাদক নগেন্দ্রনাথ বর্মন, জাতীয় নেতা আমাদের অভিভাবক হেমচন্দ্র বর্মন, স্থানীয় বিধায়ক পরম প্রিয় বরেনচন্দ্র বর্মন, মাথাভাঙা বিধানসভার সুশীল চন্দ্র বর্মন। সুশীল বাবুর একটা কাহিনী আছে। আমরা বিধানসভায় দুর্গাপূজার পরে বিজয়া সম্মিলনী করি, আর সুশীলদাকে বলি আপনি একটা গান করুন, ভাওয়াইয়া গান। সুশীলদা সঙ্গে সঙ্গে গান ধরেন, ফাঁদে পড়িয়া বজ্ঞা কাঁদে রে, ফাঁদে পড়িয়া বজ্ঞা কাঁদে রে। কাঁদে রে মানে কে? পার্থ গেছে জেলে, পিসি কাঁদে। কেষ্ট গেছে জেলে, পিসি মণি কাঁদে। বালু মল্লিক গেছে রেশন চোর জেলে, পিসি কাঁদে। শাহজাহান গেছে জেলে, পিসি কাঁদে। তাই তিনি আমাদের ওই গানটা করেন, আর আমরা তাল মিলাই। যে ফাঁদে পড়ে আছে, আমরা আরো বড় ফাঁদ দেখতে চাই। পিসির আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে, তার অপেক্ষায় বাংলা। তাই তো সবাই চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে। উপবিষ্ট এ ছিল উত্তরে সভা, শুভেন্দু অধিকারীর সভার ছবি, এবং উত্তরের যে বিপর্যয়, সেই বিপর্যয় নিয়ে রাজনীতি হচ্ছে কি না, রাজনীতি না করার পরামর্শ দিচ্ছেন সবাই। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তারাই বা কে কি বলছেন একবার শুনো। পেশেন্টদের ভালো চান না আপনারা রাজনীতি করতে চান? আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসিনি। এটা প্রশাসনিক বৈঠক করার টাইম নয়, যদিও আমি করতে পারি ডিজাস্টার টাইম। আমি বলবো যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করতে চাইলে করুন, কিন্তু মালের সময় ভোট ছিল না, তখন রাজধর্ম পালনের কথা মনে পড়েনি। উনি রাজধর্ম পালনের থেকে ভোট ধর্ম বেশি পালন করেন। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন, এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলা এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখি। তো প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো, আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন। আমি আশা করব তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন। সরাসরি 12:30 1টার মধ্যে রাত্রে যখন সবাই ঘুমিয়ে রয়েছে, তখন অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কেউ স্থাপন করতে পারে না। আমফানের সময়, যশের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড়, রাত্রির 4টে 5টা অবধি নবান্নে বসে, সচিবালয়ে বসে মানুষের জীবন রক্ষা করার যে সংকল্প এবং নিজেকে উৎসর্গ করে মানুষের জন্য কাজ করার যে প্রতিজ্ঞা, এটা দৃষ্টান্ত হিসেবে তিনি স্থাপন করেছেন। আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। যারা এটা নিয়ে রাজনীতি করছে, আমি বলবো মানুষের পাশে দাঁড়ানো উচিত। রাজনীতির প্রচার, মিটিং, মিছিল এসব ঠিক আছে, একদিন পরে দুদিন পরে হলেও ক্ষতি নেই। গতকাল বিকেলের ঘটনা, কিন্তু এই শক, এই ট্রমা কাটিয়ে উঠতে আরও অনেকগুলো দিন জেলে যাবে। মানুষ এখনও আতঙ্কে রয়েছেন। আর গতকালের পর আজকে সকালের ছবিটা একবার দেখাই আপনাদের। আজ দিনভর মানুষ খুঁজে বেড়াচ্ছেন, যদি কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়া যায়, ওই 4-5 মিনিটের মধ্যে যা শেষ হয়ে গেছে তার মধ্যে থেকে কিছু যদি পাওয়া যায় নিজের প্রয়োজনীয় জিনিস। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির ময়নাগুড়ি। সর্বশ্রান্ত বহু পরিবার, 500-র উপর বাড়ি ভেঙে গেছে, একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চাষের ক্ষেত ক্ষতিগ্রস্ত, ইলেকট্রিকের খুঁটি উপড়ে পড়ে রয়েছে। কালবৈশাখী যেন মুহূর্তে সর্বস্ব কেড়ে নিল।
এমন হাওয়া আসিল, আসিয়া একটা ভাঙিচুরি নিয়ে গেল, বেশিক্ষণ চান্স ছিল না। বাড়ি ঘর তো কিচ্ছু নেই, ঘরগুলো তো উড়িয়ে নিয়ে এসে কুত্তি নিয়ে গেছে ঘর। আমার মাথায় কাল ব্যান্ডেজ করে দিয়েছে। এই যে 3টে সাড়ে 3টের মতো হবে, 2 মিনিটে এত বড় অবস্থা শেষ করে দিল। ঘর বাড়ি যা কিছু ঘরের জিনিসপাতি, ফ্রিজ টিভি যা কিছু আলমারি সব শেষ। একই রকম ছবি জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগরে। একবার সেই ছবি আপনাদের দেখাই, কি অবস্থা দেখুন একবার। দক্ষিণ সুকান্তনগর এখানকার গতকাল বিকেল থেকে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন, একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। আর সকাল থেকে দেখা গেল মানুষ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজেরাই হাতে হাত লাগিয়ে চেষ্টা করে যাচ্ছেন। কীভাবে হলো কালকে এই যখন আর ওই ঝড়ের মুহূর্তে এই গাছের তলায় আর লুকেছিল, তার উপরে হাওয়ার প্রেশারেতে উপর থেকে গাছ করে তার মৃত্যু হয়। তার নাম হচ্ছে। আপনাদের পরিস্থিতি কি রয়েছে এই এলাকার? পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। ছিল আমাদের তো সুকান্তনগর কলোনি অনেক বাড়ি ক্ষতিপূরণ হয়েছে, অনেক গাছ গাছালি পড়ে গেছে। আজকে সকাল থেকে তো সবাই নিজে নিজে গাছ কাটলে ঘরটা সব ঠিকঠাক করছে। দেখি কালকে থেকে কারেন্ট ফারেন্ট নাই, খাওয়া দাওয়ার খুবই অসুবিধা, সবাই আতঙ্ক হয়ে আছে যে ঝড় আসতে পারে না। এসব নিয়ে সবাই কোনো রাত্রে আজকে সবাই কাটছো, গাছ টাছ কাটছো সবাই। এইসব কম বেশি সব বাড়িতে ক্ষতি হয়েছে, সব বাড়িতে কম বেশ ক্ষতি হয়েছে, কারো বেশি হয়েছে কারো কম হয়েছে, কিন্তু সবার হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে এই ধরনের টর্নেডোর কোনো প্রেডিকশন করা যায় না। যে কালবৈশাখী হয়েছে তার তীব্রতা এতটাই ছিল যে সব কিছু একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে, ছাড়খাড় হয়ে গেছে সব কিছু। কিন্তু বিপদের কথা এটাই যে ঝড় বৃষ্টি এখনো হতে পারে, সেই সতর্ক বার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত উত্তরের 5 জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, উত্তরবঙ্গের 5 জেলাতেই বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে, দমকা ঝড়, এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় সতর্কতা রয়েছে, শিলাবৃষ্টি হতে পারে 3 জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া হতে পারে, 50 কিলোমিটার গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় এই দমকা ঝড়ো হাওয়া। এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং যে কোচবিহার, এই 3 জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের যে 8 জেলা, অর্থাৎ ওপরের দিকের 5 জেলা এবং নিচের দিকের মালদা ও 2 দিনাজপুর, এই 8 জেলাতেই আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, অর্থাৎ উপরের দিকে শুধুমাত্র 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে এই বৃষ্টি চলবে। এবং বুধবার সেই সম্ভাবনা আরো একটু কমবে, তবে উপরের দিকের এই 5 জেলাতেই ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত সম্ভাবনা বুধবার পর্যন্ত থাকবে, এমনকি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু বিশ্বজিৎ এখানে আরো একটা বিষয় আমি জানতে চাইবো। গতকাল কোন রকম আগাম কেউ কিচ্ছু জানতে পারেনি, কি হয়েছিল গতকাল ময়নাগুড়িতে? হাওয়া অফিস কি বলছে? দেখো, 3টে নাগাদ আবহাওয়া দপ্তর একটা সতর্ক বার্তা যায় যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উপরের দিকের যে 5 জেলা, সেখানে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়েছিল। তবে এই ধরনের যে টর্নেডো, আমরা জানি যে আবহাওয়া বিজ্ঞানীরা বলেন যে বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এই এলাকাটা কিছুটা টর্নেডো প্রবণ এলাকা, এবং এই টর্নেডোর পূর্বাভাস আবহাওয়ার বিজ্ঞানের যে নতুন সমস্ত পদ্ধতি, সেখানেও এই টর্নেডোর পূর্বাভাস করা যায় না, এমনটাই জানান আবহাওয়া বিজ্ঞানীরা। কারণ থান্ডারস্টর্ম বা কালবৈশাখীর যদিও বা একটা পূর্বাভাস বা ঝড় যেটা হয়, সেখানে সাইক্লোন থেকে ঝড় হওয়ার যে মুহূর্ত, অর্থাৎ প্রায় 7 থেকে 10 দিন আগে একটা পূর্বাভাস দেওয়া যায়। কিন্তু এই টর্নেডো ক্ষণস্থায়ী এবং তাপমাত্রার তারতম্যের ক্ষেত্রে এতটা শর্ট টার্মে হয় যে এর পূর্বাভাস ঠিকমতো দেওয়া যায় না। গতকালের যে টর্নেডো ছিল, সেই টর্নেডোর উৎপত্তি স্থল ছিল নেপালে, এবং নেপাল থেকে উত্তরবঙ্গের মধ্যে দিয়ে একেবারে গুয়াহাটি, আসাম পর্যন্ত বিস্তৃতি। এবং এই যে রেখা,
এই গতিপথে সব জায়গাতেই এই যে টর্নেডো সেটা ধ্বংসলীলাচুরি, যেটাকে মিনি টর্নেডো বলা যায় এমনটাই আবহাওয়া বিজ্ঞানীদের মত। এবং জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় এটি স্থায়িত্ব ছিল 3:15 থেকে 3:23, অর্থাৎ 7 মিনিটের এই ধ্বংসলীলা চালিয়েছে। এবং তার যে গতিবেগ, হাওয়ার গতিবেগ 60 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা এমনটা ছিল, অর্থাৎ খুব বেশি গতিবেগ তা ছিল না। কিন্তু সেখানে যেহেতু বাড়ি ঘরগুলো টিনের বা সেই রকম পাকা বাড়ি সেহেতু ছিল না, তাই ক্ষতির পরিমাণটা অনেকটা বেশি হয়েছে। টিনের চাল উড়ে গিয়ে এই যে মৃত্যু এবং ধ্বংসলীলা বেশি হয়েছে এমনটাই আবহাওয়া বিজ্ঞানীদের মত। তবে পাকা বাড়ি ওই এলাকায় থাকলে এই ধ্বংসলীলা এতটা হয়তো হতো না এমনটাই মত তাদের। তবে মাত্র 7 মিনিটের এই ধ্বংসলীলা, 7 মিনিটে একেবারে বলা যেতে পারে ডেমোগ্রাফি বদলে গেল, একটা জায়গার চরিত্র বদলে গেল এবং সর্বশান্ত হয়ে পড়লেন প্রচুর মানুষ। 3:15 থেকে 3:23 হাওয়ার গতিটা ম্যাক্সিমাম হয় এবং এটা হচ্ছে 7 to 8 বোফোর্ট স্কেল, যেটাকে যদি কনভার্ট করলে 60 থেকে 75 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখা যায়। যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত সেগুলো হচ্ছে বার্নিশ এরিয়া নিয়ার ময়নাগুড়ি ডিস্ট্রিক্টে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। মোস্ট ডিভাস্টেটেড এরিয়া হচ্ছে বার্নিশ থেকে দেউরিয়া বাড়ি রাজারহাট, এটা একটা ছোটখাটো টর্নেডো ছিল। 400 মিটার ব্রেথ বলছে, জনাপাচেক লোক মারা গেছেন এটুকু শুনেছি এবং অনেক লোক আহত হয়েছে, তবে গাছ টাছ পড়ে গেছে অনেক। যে পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল এবং এখনো যা পরিস্থিতি উত্তরবঙ্গের, এই টর্নেডোর ক্ষত সারতে যথেষ্ট সময় লাগবে। আর এরই মাঝে ভোটের উত্তেজনা, ভোটের পারদ চড়ছে এবং স্কুলের গরমের ছুটি এবার যে টাইমিং, যে সময়, সেই সময়ে গেল বদলে। এবার থেকে এইবারের স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো। এই সিজনে 6 মে থেকে 2রা জুন পর্যন্ত গরমের ছুটি। আসলে ভোটের জন্য এবার গরমের ছুটি বেড়ে গেল। 6 মে থেকে শুরু হয়ে যাবে গরমের ছুটি, সামার ভ্যাকেশন, যা চলবে 2রা জুন পর্যন্ত। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো কারণ ভোটের জন্য এবং ভোটের উত্তাপ বাড়ছে। যেমন গরম বাড়ছে দক্ষিণবঙ্গেও, ভালোই গরম বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তারই মধ্যে প্রচার চলছে। আর প্রচারে যখন বেরোচ্ছেন তখন নেতাদের মুখেও, প্রার্থীদের মুখেও গরম বক্তব্য, যেন ভোট যুদ্ধে বাকযুদ্ধ। ঠিক কীরকম বাকযুদ্ধ, একটা উদাহরণ দেওয়া যাক। দমদমের তৃণমূল প্রার্থী, 4 বারের তৃণমূল প্রার্থী সৌগত রায়, তিনিও ভোট যুদ্ধে নেমেছেন। আবার এদিকে বরানগরের উপনির্বাচনে সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষ, তিনিও নেমেছেন ভোট প্রচারে। আর এখানে এই দুজনের বাকযুদ্ধ, ওই যে বলছিলাম ভোট যুদ্ধে বাকযুদ্ধ, দেখুন। সজল হেরে ভূত হয়ে যাবে, আমি এইটাই বলছি। ও তো সিটি কলেজের বাইরে কোথাও কিছু করেনি। একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর ছিল, বরানগর অথই জল, ও ডুবে যাবে। আমি একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর, সৌগত বাবু দেয়াল লিখন পড়ে নিন, বরানগর ভারতীয় জনতা পার্টি জিতবে জিতবে জিতবে। আর বলেছে না বরানগরে আমি অথই জলে পড়বো, ঠিকই বলেছে। এটাই তো আমি বলবো লোককে, যে বরানগর অথই জলে ভাসছে। একটু 2 ফোঁটা বৃষ্টি পড়লে বরানগর অথই জলে ভাসছে।